আজকে হচ্ছে আমাদের ফিজিওলজির 14 নম্বর ক্লাস। আজকে আমাদের টপিকগুলো দেখে নেই। প্রথমে পড়বো ফ্যাগোসাইটোসিস, তার পরবর্তীতে পড়বো ইন্ট্রোডাকশন অফ প্লাটিলেট, প্রপার্টিস অফ প্লাটিলেট, ফাংশন অফ প্লাটিলেট, নরমাল কাউন্ট অ্যান্ড ভেরিয়েশন, মানে প্লাটিলেটের নরমাল কাউন্ট আর ভেরিয়েশনটা দেখবো, আর কিছু ডিসঅর্ডার দেখবো প্লাটিলেটের সাথে যে ডিসঅর্ডারগুলো জড়িত আছে। আচ্ছা, তাহলে শুরু করি যে ফ্যাগোসাইটোসিস। ইন গ্রিক ফেগিন, ফেগিন মানে হচ্ছে টু ইট, মানে খেয়ে ফেলা। সাইট মানে হচ্ছে সেল, আর ওসিস মানে হচ্ছে প্রসেস। গ্রিকে ফেগিন কথার অর্থ হচ্ছে ইট, আর সাইট মানে হচ্ছে সেল, আর ওসিন মানে হচ্ছে প্রসেস। তার কি হলো ফ্যাগোসাইটোসিস বলতে, যে ফ্যাগোসাইটোসিস একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কিছু সেল একটা কিছুকে খেয়ে ফেলে। সো ফ্যাগোসাইটোসিস মিন্স দ্য প্রসেস ইনজেকশন এন্ড আপটেক অফ মাইক্রোবস। ইনজেকশন মানে হচ্ছে একদম গিলে ফেলা, আপটেক মানে একদম গ্রহণ করে ফেলা কিছু মাইক্রোবস বলতে ভাইরাস, ব্যাকটেরিয়া এন্ড আদার সাবস্টেন্স বাই সেল। একটা সেল দ্বারা আমাদের বডির শরীরের মধ্যে যদি কোনো ফরেন পার্টিকেলস, ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্য কিছু ঢুকে, তাহলে সেটাকে গিলে ফেলে কিছু সেল মিলে। এটাকে বলা হয় যে প্রক্রিয়াটা বলা হয় ফ্যাগোসাইটোসিস। আর ফ্যাগোসাইটোসিস ইজ ইউজড বাই ফ্যাগোসাইটিক সেল। ফ্যাগোসাইটোসিসটাতে কিছু ফ্যাগোসাইটিক সেল বলতে বোঝায় যে সেলগুলো এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া অংশগ্রহণ করবে, পার্টিসিপেশন করবে, ওইগুলোকে বলা হয় ফ্যাগোসাইটিক সেল। কেন অংশগ্রহণ করবে? টু গেট রিড অফ প্যাথোজেন। এই যে আমাদের শরীরের মধ্যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া ঢুকলো, সেটাকে প্যাথোজেন বলা হয়। সেই প্যাথোজেনটা থেকে মুক্তি করার জন্য কিছু সেল, যে সেলগুলো ফ্যাগোসাইটোসিস করবে, সেটাকে বলা হয় ফ্যাগোসাইটিক সেল। হুইচ হ্যাভ ব্রাঞ্চড ফার্স্ট লাইন ডিফেন্স। এই ব্রাঞ্চড অর্থ মানে হচ্ছে যে আমাদের বডিতে ডিফেন্সের একটা লাইন আছে, একটা ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, এরকম ফার্স্ট লাইন ডিফেন্সটা যখন ভেদ করে, মানে ছিদ্র করে, এই কথার অর্থ হচ্ছে ছিদ্র করে যখন বের হয়ে আসে, তখন আমাদের এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া হয়। ফার্স্ট লাইন ডিফেন্সের মধ্যে কি আছে? যেমন স্কিন, সাপোজ একটা ব্যাকটেরিয়া আমাদের স্কিনকে ব্যাধ করে চলে আসলো ভিতরে, তখন আমাদের এই কয়েকটা সেল মিলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে নষ্ট করলো। এটাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এবার আমরা দেখি যে ফ্যাগোসাইট, যে আমরা বলে আসলাম যে ফ্যাগোসাইট মানে হচ্ছে সেলস দ্যাট পার্ট ফ্রম ফ্যাগোসাইটোসিস আর নোন অ্যাজ ফ্যাগোসাইট। যে সেলগুলা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কাজ করতেছে বা অংশগ্রহণ করতেছে, সেগুলোকে বলা হয় ফ্যাগোসাইট। যদি আমি একটা এক্সাম্পল দেই, যদি আমাদের দেশের সাথে এক্সাম্পল দেই, তাহলে কিন্তু আমি সহজে বুঝতে পারবো। যেমন যদি একটা ক্রিমিনালকে ধরতে হয়, আমি এখানে উদাহরণ দিচ্ছি, যে ক্রিমিনালকে যদি ধরতে হয়, তাহলে কিন্তু সবাই মিলে কিন্তু ধরে না। হয়তো বা একটা পুলিশ এক ক্রিমিনালকে ধরতেছে, বা কোনো জায়গায় র্যাব একটা ক্রিমিনালকে ধরতেছে, বা কোনো জায়গায় একটা বিডিআর ক্রিমিনালকে ধরতেছে, সমস্তগুলো কিন্তু যায় না। মানে ডিফেন্সের যতগুলো আর্মি বা বাহিনী আছে, সব কিন্তু একসাথে যায় না, যে কোনো একটা স্পেসিফিক বাহিনী ওই জায়গায় যে ক্রিমিনালকে ধরতেছে। তো এরকম ভাবেই যে আমাদের শরীরে যদি ফ্যাগোসাইটোসিস হচ্ছে, সেই প্রক্রিয়া কিন্তু ডব্লিউসি সম্পূর্ণ অংশগ্রহণ করছে না, তার কিছু কিছু সেল ওই প্রক্রিয়া অংশগ্রহণ করছে, ওই সেলগুলোকে বলা হয় ফ্যাগোসাইট। আচ্ছা, এখানে আছে আমাদের the main types of phagocyte in the immune system. আমাদের এই বডির ইমিউন সিস্টেমে কিছু মেইন টাইপের ফ্যাগোসাইট আছে, তার মধ্যে হচ্ছে কি মনোসাইট, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, ডেনড্রাইটিক সেল। এই চারটা সেল হচ্ছে আমাদের ফ্যাগোসাইট। তার মানে এই চারটা সেল সম্মিলিতভাবে আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করে। যেহেতু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া অংশগ্রহণ করে, সেজন্য এগুলোকে বলা হয় ফ্যাগোসাইট। ফ্যাগোসাইটগুলো কি কি? মনোসাইট, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল আর ডেনড্রাইটিক সেল। এই যেমন ফ্যাগোসাইটোসিস দেখব, এটা সহজে বোঝার জন্য আমরা একটা কল্পনা করতে পারি যে চোর আর পুলিশ, যে আমাদের শরীরে বাইরে থেকে যেটা ঢুকবে, প্যাথোজেন হোক, ভাইরাস হোক, ব্যাকটেরিয়া হোক, সেটা হচ্ছে আমাদের চোর। আর আমাদের শরীরের মধ্যে এই যে ফ্যাগোসাইট যে সেলগুলো আছে, সেগুলো হচ্ছে পুলিশ। সেগুলো কি করবে? ওই যে চোরকে ধরে নষ্ট করে দেবে। এটা আমরা এক্সাম্পলটা মনে রাখি, যে এইভাবে পড়লে আমাদের মনে থাকবে সহজ। তাহলে এখানে তিনটা স্টেপে ফ্যাগোসাইটোসিসটা হয়: রিকগনিশন এন্ড অ্যাটাচমেন্ট, তার পরবর্তী হচ্ছে এনগালফমেন্ট, তার পরবর্তী হচ্ছে কিলিং এন্ড ডিগ্রেডেশন। তাহলে প্রথমে কি বললাম? রিকগনিশন এন্ড অ্যাটাচমেন্ট। প্রথমে মানে আমাদের যে ফ্যাগোসাইটগুলো আছে, তারা কি করবে? রিকগনিশন করবে, মানে চিনবে, এবং অ্যাটাচমেন্ট, তার সাথে অ্যাটাচ করবে। তার পরবর্তীতে এনগালফমেন্ট, তার পরবর্তীতে তারা কি করবে? ওটাকে এনগালফ মানে কি? চারদিকে সারাউন্ডিং বেষ্টনী করে, মানে একদম তাকে গিলে ফেলবে। তারপরে কি করবে? কিলিং এন্ড ডিগ্রেডেশন, তারপরে কিলিং করবে, এবং ডিগ্রেডেশন মানে তাকে ধ্বংস করে ফেলবে। রিকগনিশন এন্ড অ্যাটাচমেন্ট, এই জায়গাতে আমাদের কি হয়? এরকম সে কিন্তু বিনা কারণে কোনো সেল বা বাইরে থেকে যা ঢুকতেছে, ভাইরাস, তাকে এরকম মানে রিকগনিশন বা অ্যাটাচমেন্ট করবে না, মানে তাকে এরকম ফ্যাগোসাইটোসিস করবে না। সেজন্য কি দরকার? সেজন্য যেরকম যদি পুলিশের কাছে একটা তথ্য থাকে যে এই লোক আসান, তার কাছে একটা মানে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, বা তার কাছে কোনো তথ্য আছে, তার প্রমাণ আছে, যে প্রমাণের ভিত্তিতে সে একটা চোর বা একটা সন্ত্রাসীকে মানে অ্যারেস্ট করলো বা গ্রেফতার করলো। তো সেরকম ভাবেই যে প্রত্যেকটা এরকম ম্যাক্রোফেজের মধ্যে কি হয়, যে ম্যাক্রোফেজের মধ্যে আমাদের বডির যে অন্য সেলগুলো আছে, টি সেল, বি সেল, তারা একটা করে রিসেপ্টর দিয়ে রাখে, যে এটাকে বলা হয় পিআরএস, প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর। তাদের মধ্যে একটা রিসেপ্টর থাকে। যেরকম পুলিশের মধ্যে কি থাকতে পারে, যে একটা প্রমাণ থাকতে পারে যে এই সন্দেহবাদন বা এই প্রমাণ, যে এই যদি প্রমাণ মিলে যায় তাহলে সে চোর হবে। এরকম ভাবে এই ম্যাক্রোফেজের মধ্যে কি থাকে? একটা করে রিসেপ্টর থাকে।
মানে এই রিসেপ্টরগুলো দেয় কারা? অন্য সেলগুলো আছে আমাদের, মানে ডব্লিউবিসিটি সেলগুলো আছে, টি লিম্ফোসাইট বা বি লিম্ফোসাইট, তারা এই ম্যাক্রোফেজের গায়ে একটা রিসেপ্টর দিয়ে দেয় যে পিআরএস, মানে কি প্যাটার্ন রিকগনাইজেশন রিসেপ্টর, একটা রিসেপ্টর থাকে। তখন যখন আমাদের মানে শরীরের মধ্যে বাইরে থেকে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্য যে কোনো মাইক্রোঅর্গানিজম ঢুকলো, তখন কি হয়, যখন তার রিসেপ্টরের সাথে ওই যে এই যে জিনিসটা ঢুকলো প্যাথোজেন, তার রিসেপ্টর যখন যদি ম্যাচ হয়ে যাবে, মানে তালাচাবির মতো মিলে গেল, মানে আমার পুলিশের সাথে পুলিশ কমান্ডের সাথে মিলে গেল, তাহলে পুলিশ তাকে অবশ্যই কি করবে? গ্রেফতার করবে। তো এরকম ভাবে যখন ম্যাক্রোফেজ যখন দেখতেছে যে আমার যে রিসেপ্টরটা আছে আমার শরীরের মধ্যে বা আমার গায়ের মধ্যে, যেটাকে পিআরএস বলে, প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর, ওই রিসেপ্টরের সাথে আমার বাইরে থেকে যেই অর্গানিজম ঢুকলো, সাপোজ ভাইরাস, ব্যাকটেরিয়া, অর্গানিজম যাই ঢুকুক, তার সাথে মিলে গেল সেটাকে। আর প্রত্যেকটা এই ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে একটা কি থাকে? প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন। প্রত্যেকটা জিনিসেরই একটা মলিকুলার প্যাটার্ন থাকে। তখন এই মলিকুলার প্যাটার্নের সাথে যখন এই যে এই রিসেপ্টরটা আছে, যেটা আমাদের ম্যাক্রোফেজকে হয়তো বা লিম্ফোসাইট বা টি সেল, বি সেল যেই দিয়েছে যে এই জিনিসটা, এই প্যাটার্নে যদি কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা অর্গানিজম ঢুকে, তাহলে তুমি তাকে ধরে ফেলবে। তখন যখন ম্যাক্রোফেজ দেখতেছে যে তার সাথে মিলে যাচ্ছে, তখন সে কি করে? তাকে এরকম রিকগনাইজেশন করে, প্রথমে চিনলো, তারপরে অ্যাটাচমেন্ট করলো। এটা এখানে বলা হচ্ছে যে মোস্ট মাইক্রোঅর্গানিজম আর রিকগনাইজ when they are coated by opsonine. অপসনিন মানে হচ্ছে চিনিয়ে দেওয়া, একটা কোটেড করা থাকে। অপসনিন বাইন্ড টু স্পেসিফিক রিসেপ্টর, একটা স্পেসিফিক রিসেপ্টর থাকে, যেটা একটা রিকগনাইজেশন রিসেপ্টর। আর লিকোসাইটের মধ্যে, যেহেতু এটা লিকোসাইটের মধ্যেই হচ্ছে, আর এইটা এখানে প্যাটার্ন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন। এই একটা ভাইরাস ব্যাকটেরিয়ার যে মলিকুলার প্যাটার্নটা আছে, এটার সাথে যদি ওই যে রিসেপ্টরটা ছিল এই ম্যাক্রোফেজের গায়ের মধ্যে, সেটার সাথে মিলে যায়, তখন ম্যাক্রোফেজ তাকে রিকগনাইজ করবে, চিনবে এবং তাকে অ্যাটাচমেন্ট করবে, তাকে তার সাথে অ্যাটাচ করে নেবে। সেকেন্ড ধাপে আসি। সেকেন্ড ধাপ হলো এনগালফমেন্ট, extension of the cytoplasm around the object to be engulfed। মানে ম্যাক্রোফেজ তাকে তো চিনলো এবং অ্যাটাচমেন্ট করলো, করার পরে কি করলো? তার যেই সাইটোপ্লাজম তাকে এক্সটেন্ড, তাকে এরকম বড় করে চারদিকে ঘিরে ফেললো। ওই যে ভাইরাস, ব্যাকটেরিয়া বা মাইক্রোঅর্গানিজম, সেটাকে যেহেতু সে চিনে ফেলছে যে অপরাধী এবং অ্যাটাচমেন্ট করার পরে তাকে এরকম ঘিরে ফেললো, যাতে করে সেখান থেকে আর চলে যেতে না পারে, তাকে এরকম চারদিক দিয়ে এরকম ঘিরে ফেললো। তারপরে কি করলো? দি পার্টিকেল ইজ কমপ্লিটলি এনক্লোজড উইথ এন ফ্যাগোসোম, তাকে পুরোপুরি তার সাইটোপ্লাজমে ঘিরে ফেললো। এই যে ঘিরে ফেললো, এটাকে বলা হয় ফ্যাগোজোম। মানে তাকে প্রথমে সে রিকগনাইজ করলো, তারপরে অ্যাটাচমেন্ট তার শরীরের সাথে লেগে গেল, তার পরবর্তীতে তার সাইটোপ্লাজম যে ছিল এই ম্যাক্রোফেজের, যেহেতু ম্যাক্রোফেজ একটা সেলের সাইটোপ্লাজম থাকবে, সাইটোপ্লাজমটা কি করলো? সে চারদিক দিয়ে তাকে এরকম এনগালফ, ঘিরে ফেললো। তার পরবর্তীতে দি পার্টিকেল ইজ কমপ্লিটলি এনক্লোজ উইথ এ ফ্যাগোসোম, তাকে পুরোপুরি কমপ্লিটলি তাকে এনক্লোজ করে ফেললো ফ্যাগোসোমের মাধ্যমে। formed by cytoplasmic membrane, এই ফ্যাগোসোমটা তৈরি হয় কি দ্বারা? সাইটোপ্লাজমিক মেমব্রেন। এই যে ম্যাক্রোফেজের সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমিক মেমব্রেন দ্বারা তৈরি হয়। একটু ছবির মাধ্যমে দেখি, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হবে। এই যে প্রথমে তার এই ম্যাক্রোফেজের মধ্যে এরকম একটা রিসেপ্টর ছিল, এই প্যাথোজেনিক রিসেপ্টর ছিল, এই রিসেপ্টরগুলো মিলে গেল, সাইটোপ্লাইজ করলো এবং অ্যাটাচমেন্ট করার পরে এই যেরকম তার এরকম এই যে তার সাইটোপ্লাজমের মেমব্রেনটা এরকম চারদিকে ঘিরে ফেলে, সেটাকে বলে এনগালফমেন্ট। এনগালফমেন্ট করার পরে ফর্মেশন অফ ফ্যাগোজোম, তারপরে কি হলো? তারকে পুরোটা এরকম ভিতরে নিয়ে গেল, তার শরীরের ভিতরে নিয়ে গেল, এটাকে বলে ফ্যাগোজোম। তার পরবর্তীতে কি হয়? যে ফ্যাগোলাইসোজোম, যেহেতু এটা হচ্ছে একটা ম্যাক্রোফেজ সেলের মধ্যে অবশ্যই সাইটোপ্লাজম থাকবে, তখন ওই সাইটোপ্লাজমটা আর এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া বা মাইক্রোঅর্গানিজম, সেটার সাথে মিলে যাবে। যেহেতু প্রথমে ছিল ফ্যাগোজোম, এটা ছিল ফ্যাগোজোম, তার সাথে মিলেছে লাইসোজোম, সেজন্য নাম হচ্ছে ফ্যাগোলাইসোজোম। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এবার আসি আমরা 3 নাম্বার ধাপ, কিলিং অর ডিগ্রেডেশন। এবার যেহেতু তার শরীরের ভিতর নিয়ে গেল এই ম্যাক্রোফেজের, তাহলে এবার কিলিং করবে। কিলিং করার জন্য কি হবে? যে এই যে ম্যাক্রোফেজের মধ্যে যে লাইসোজোম ছিল, লাইসোজোমকে বলা হয় কি ডাইজেস্টিভ, মানে একটা এনজাইম থাকে, এবং এটাকে বলা হয় সুইসাইডাল ব্যাগ। তার মধ্যে বিভিন্ন প্রকার ডাইজেস্টিভ এনজাইম থাকে, মানে কথায় বিভিন্ন মানে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস থাকে, মানে বোম, যদি আমি সহজ ভাষায় বলি, তার মধ্যে লাইসোজোমের মধ্যে বিভিন্ন বোম, তারপর হচ্ছে অ্যাসিড, এগুলো থাকে। তো তখন যখন তাকে এনগালফ করে ফ্যাগোলাইসোজোম হয়ে গেল, তার লাইসোজোমের সাথে মিলিত হয়ে গেল, তখন এই লাইসোজোমের মধ্যে থাকা বিভিন্ন অ্যাসিড, তারপর আছে বিভিন্ন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, সেইগুলা মিলে কি করবে? তাকে হাইড্রোলাইজ করে ফেলবে এবং মাইক্রোবিয়াল কিলিং হবে। তাকে এরকম সম্পূর্ণ ওই যে প্যাথোজেনটা আছে সেটাকে তারা এরকম কিল করে ফেললো। কিল করে ফেলার পর বাকি যে অবশিষ্ট থাকে সেটা এখান থেকে বের হয়ে যাবে। আমি আরেকবার বলতেছি, কিলিং অর ডিগ্রেডেশন। অ্যাট লাস্ট ব্যাকটেরিয়াল কিলিং হ্যাপেন, সবার শেষে ব্যাকটেরিয়াল কিলিংটা হবে, এবং এন্ড দেন ডিগ্রেডেশন অকার ফলোইং কিলিং বাই অ্যাসিড হাইড্রোলাইজ। যে এই লাইসোজোমের মধ্যে বিভিন্ন প্রকার অ্যাসিড ছিল, রিঅ্যাক্টিভ পদার্থ ছিল, সেগুলো মিলিত হয়ে
এই ভাইরাসটাকে বা ব্যাকটেরিয়া বা মাইক্রোঅর্গানিজমটিকে একদম মেরে ফেলবে। মেরে ফেলার পরে তাকে এই ম্যাক্রোফেজ থেকে বের হয়ে যাবে। এটা হচ্ছে কিলিং করলো, তার মানে আমাদের এই ভাইরাস ব্যাকটেরিয়া যেটা শরীরে প্রবেশ করছিল সেটা মারা গেল। এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিসের একটা প্রক্রিয়া। সামারির প্রথম হচ্ছে রিকগনিশন। প্রথমে তাকে চিনলো যে সে আমার শরীরের জন্য ক্ষতিকর। তার মধ্যে একটা রিসেপ্টর ছিল, তারও একটা রিসেপ্টর ছিল, দুটো রিসেপ্টর যখন মিলে গেল তখন চিনে ফেললো। তারপরে ইনজেকশন করলো, তাকে এরকম গিলে ফেললো। তারপরে গিলে ফেলার পরে হলো ফ্যাগোজোম। তার পরবর্তীতে এই ম্যাক্রোফেজাল লাইসোজোম আর এই ফ্যাগোজোম মিলিত হলো ফ্যাগোলাইসোজোম হলো। তার পরবর্তীতে কিলিং হলো, ফ্যাগোলাইসোজোম মানে এই লাইসোজোমটা তাকে কিলিং করলো। কিলিং করার পরে এই কিলিং করার পরে যে রেসিডিউটা থাকবে, কিলিং করার পরে তো একটা মানে যে জিনিসটা থাকবে সেটাকে বলে রেসিডুয়াল বডি। মানে ভাইরাস ব্যাকটেরিয়া কিলিং করলে অবশিষ্ট থাকবে, কিলিং করে ফেলে মৃত মানে মৃত ভাইরাস ব্যাকটেরিয়া, সেটাকে বলে রেসিডুয়াল বডি। এবং রেসিডুয়াল বডিটা এক্সোফেজিস প্রক্রিয়ার মাধ্যমে শরীর থেকে বের হয়ে যাবে। এই টোটাল প্রসেসটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে এখানে ফ্যাগোসাইটোসিস দেখলাম, তাহলে এখানে তো শুধুমাত্র ম্যাক্রোফেজ কাজ করতেছে, তাহলে নিউট্রোফিল বা অন্যান্য সেলের ভূমিকা কি? এখানে মূলত ফ্যাগোসাইট হচ্ছে 4টা সেল পড়ে আসছিলাম, যে মনোসাইট, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, ডেনড্রাইটিক সেল। ওই 4টা সেলই কিন্তু এখানে কাজ করতেছে। এখানে মূলত কাজ করতেছে হচ্ছে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ হচ্ছে প্রধান, আর তাকে সাহায্য করতেছে কি নিউট্রোফিল, তারপর হচ্ছে আপনার ডেনড্রাইটিক সেল, এগুলা সাহায্য করতেছে। আর মনোসাইটটা কিন্তু আমাদের ম্যাক্রোফেজ হচ্ছে। মনোসাইটটা যখন ব্লাডে থাকে তখন মনোসাইট, ব্লাড থেকে টিস্যুতে আসলে ম্যাক্রোফেজ। এখন এই যে এখানে প্রথমে কি করতেছে, তাকে এই যে রিসেপ্টরের জন্য তাকে চিনাই দিতে হবে, সেজন্য কাজ করতেছে আবার আরেকটা সেল টিলিফোসা বিলিফোসা তাকে চিনাই দিচ্ছে, চিনানোর জন্য একটা রিসেপ্টর দিচ্ছে, এটা একটা কাজ গেল। আর এখন এই যে আমাদের এই যে এক্সোসাইটোসিসের মাধ্যমে যে রেসিডুয়াল পার্টগুলা মানে ম্যাক্রোফেজ থেকে বের হয়ে গেল, সেটাকে তো আবার নষ্ট করতে হবে, সেটাকে নষ্ট করতেছে নিউট্রোফিল। আর এক সময় কি হবে, এই একটা ম্যাক্রোফেজ অনেকগুলা ভাইরাস ব্যাকটেরিয়া নিতেছে, তারপর এক সময় কি সে মারা যাচ্ছে, তো সেইটাকেও নষ্ট করতেছে নিউট্রোফিল। এইভাবে অন্যান্য সেলগুলোও তাকে সাহায্য করতেছে। মূল কাজটা করতেছে ম্যাক্রোফেজ, তাকে সাহায্য করতেছে নিউট্রোফিল বা ডেনড্রাইটিক সেল বা টি লিম্ফোসাইট তাকে সাহায্য করতেছে, কিন্তু মূল কাজ করতেছে ম্যাক্রোফেজ। এবার আমরা এই প্রসেসটা একটু অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে দেখি, তাহলে আমরা আরেকটু সহজে বুঝতে পারবো। In this example of phagocytosis, a white blood cell called a neutrophil will ingest and digest a microbe. It has receptors on its cell membrane which recognize microbes, and when a microbe binds to these receptors, this can initiate the process of phagocytosis. তাহলে যে এখানে এটা হচ্ছে একটা ম্যাক্রোফেজ, তার গায়ের মধ্যে এরকম রিসেপ্টর আছে, যে রিসেপ্টর ওই যে একটা প্যাথোজেন আমাদের শরীরের জন্য ক্ষতিকর, সেটা এরকম তার গায়ের মধ্যে একটা প্যাথোজেন আছে, যেটা মলিকুলার প্যাটার্ন আছে। তো দুইটা প্যাটার্ন বা দুইটা রিসেপ্টর একই রকম মিলে গেল, তখন ম্যাক্রোফেজ তাকে এরকম ধরে ফেললো। After the microbe binds, the cell membrane begins to engulf inward, forming a pocket, pulling the microbe into the interior of the cell. Extensions of the cell membrane, known as pseudopods or false feet, begin to encircle the microbe. Once these pseudopods fuse, they will then completely contain the microbe in an internal membrane bag. এখানে কি হলো, তার পরবর্তীতে এই যে যখন তাকে অ্যাটাচ করলো, তাকে এরকম ভিতরের দিকে নিয়ে গেল এবং একটা সিউডোপড মানে একটা সিউডো মেমব্রেন দিয়ে তাকে ঘিরে ফেললো, যেটাকে আমরা এনগালফমেন্ট বলতেছি, এবং ঘিরে তাকে এরকম ভিতরের দিকে নিয়ে গেল। Known as a vesicle. This is no longer a pocket, but an internal membrane bag known as a vesicle. Inside the cell, the vesicle can fuse with lysosomes. These lysosomes are vesicles which contain digestive enzymes in an acidic juice. Lysosomes are formed at the Golgi as digestive enzymes are targeted to be packaged together in bags which will become acidic as they pump protons. তার পরবর্তীতে কি হলো, যখন সে ভিতরে চলে গেল তখন এই ম্যাক্রোফেজের মধ্যে যে লাইসোজোমটা ছিল সেটা এর সাথে যুক্ত হলো, যেটাকে বলা হয় ফ্যাগোলাইসোজোম। ফ্যাগোলাইসোজোম হওয়ার পরে কি হলো, লাইসোজোমের মধ্যে বিভিন্ন প্রকার ডাইজেস্টিভ এনজাইম থাকে, বিভিন্ন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস থাকে, সেগুলো কি করবে, এই ভাইরাস এটাকে মেরে ফেলবে। The digestive enzymes from the lysosomes, after fusing with the vesicle, then begin the breakdown of the microbe. This kills it, and as it is broken down, nutrients can be absorbed into the cell. The vesicle is lined by the cell membrane remnants after all, and the cell membrane functions in transport.
So after being digested by the acid and digestive enzymes the lysosomes brought, then the microbe has been broken into pieces. তারপরে কি হলো, সে ডাইজেস্টিভ এনজাইম তাকে ডাইজেস্ট করে ফেললো বা বিভিন্ন রিঅ্যাক্টিভ স্পিসিস তাকে এরকম ধ্বংস করে ফেললো, ধ্বংস করে পিচ টুকরা টুকরা ভাগ করলো। তার পরবর্তীতে যেই মানে ভাগ করার পরে যতটুকু দরকার সেতটুকু সে এই সেলটাই অ্যাবজর্ব করে নিল, তার থেকে যতটুকু প্রয়োজন শরীরের জন্য তাকে অ্যাবজর্ব করে নিল। আর বাকিটা রয়ে গেল সেটাকে রেসিডুয়াল বডি বলা হয়। রেসিডুয়াল বডি মানে মৃত ভাইরাস, ব্যাকটেরিয়া বা প্যাথোজেন যেটা সেটাকে রেসিডুয়াল বডি বলা হয়। তো এই রেসিডুয়াল বডিগুলো রয়ে গেল সেলের ভিতরে। And some can be absorbed. A vesicle may contain undigestible waste. Such a vesicle may be moved to the cell membrane in the process of exocytosis. As the vesicle fuses with the cell membrane, this waste can be expelled from the cell. তারপর যেটা এটা রেসিডুয়াল বডির যে জিনিসটা মানে আনডাইজেস্টেবল, যে ডাইজেস্ট করতে পারে নাই, সেটা এক্সোসাইটোসিস একটা প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে সে এরকম বাইরে বের করে দিল, এবং বাইরে বের করে দেওয়ার পরে ওইখান থেকে নিউট্রোফিল এসে তাকে এরকম পুরো ক্লিন আপ করে ফেললো। এটা হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। তাহলে আমরা শুরু করি প্লাটিলেট। প্লাটিলেট অর থ্রম্বোসাইট। প্লাটিলেট এর নাম হচ্ছে থ্রম্বোসাইট। থ্রম্বো মানে হচ্ছে ক্লট এন্ড সাইট মানে হচ্ছে সেল, মানে যে সেলটা ক্লট মানে জমাট বাঁধতে পারে সেটাকে বলা হয় থ্রম্বোসাইট আর প্লাটিলেট। এটা হচ্ছে কি স্মলেস্ট ব্লাড সেল। যে ব্লাড সেলগুলো আছে তার মধ্যে সবচেয়ে ছোট 2 থেকে 4 মাইক্রন মাত্র এটার সাইজ। আর শেপ হচ্ছে ওভাল স্কোয়ার শেপ, আর ভলিউম হচ্ছে 5.8 মাইক্রোমিটার কিউব। কালারলেস। এই প্লাটিলেটের কোনো কালার থাকে না, সেটা হচ্ছে কালারলেস। যেমন আমরা আরবিসি দেখছিলাম যে রেড ব্লাড সেল মানে লাল, ডব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড সেল, সেরকম ভাবে এই প্লাটিলেটের কোনো কালার নাই, সেটা এটা হচ্ছে কালারলেস। প্রথম প্রপার্টি হচ্ছে অ্যাডহেসিভনেস। অ্যাডহেসিভনেস মানে হচ্ছে whenever comes in contact with any wet or rough surface get activated and stick to the surface। মানে যখনই কোনো একটা জায়গায় একটু ওয়েট বা একটু এবড়ো সারফেস দেখা যায় তখনই প্লাটিলেটটা অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং ওই জায়গায় গিয়ে সে লেগে যায়, স্টিক মানে আঠার মতো লেগে যায়, সেটাকে বলা হয় অ্যাডহেসিভনেস। আর এর জন্য কিছু কিছু ফ্যাক্টর রেসপন্সিবল। এর মধ্যে কি কি ফ্যাক্টর আছে, যে কোলাজেন, থ্রোম্বিন, এডিএইচ অ্যাডেনোসিন ট্রাইফসফেট, থ্রোম্বোএক্সিন A2 আর ক্যালসিয়াম আয়ন। যে এই কয়েকটা ফ্যাক্টরের জন্য যখনই আমাদের শরীরে কোনো জায়গায় একটু ভিজা বা কোনো জায়গায় একটু মানে এবড়ো হয়ে গেল, বিশেষ করে ব্লাড ভেসেলের মধ্যে কোনো জায়গায় কেটে গেল, যে সেখান থেকে যে ভিজে যাচ্ছে, তো ওই জায়গায় সে অ্যাক্টিভেটেড হয়ে যায় প্লাটিলেটটা এবং ওই জায়গায় সে স্টিক করে ফেলে, স্টিক টু দ্য সারফেস, ওই জায়গায় সে আঠার মতো লেগে যায়। আর যে এই যে অ্যাক্টিভেশন হওয়ার জন্য এবং স্টিক করার জন্য কিছু কিছু ফ্যাক্টর রেসপন্সিবল, কিছু ফ্যাক্টরের কারণে সে এরকম সে রেসপন্সিবল মানে অ্যাডহেসিভনেস হয় প্লাটিলেটের। এর মধ্যে হচ্ছে কোলাজেন, থ্রোম্বিন, এডিপি অ্যাডেনোসিন ট্রাইফসফেট, থ্রোম্বোএক্সিন A2 আর ক্যালসিয়াম আয়ন। এই ফ্যাক্টরগুলোর কারণে এই যে এখানে যদি আমরা ছবিতে দেখি, এই যে এখানে একটা এই যে একটা ব্লাড ভেসেল এন্ডোথেলিয়াম, ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াম, যে এন্ডোথেলিয়ামটা কি হলো কেটে গেল, তো এখানে সে এখান থেকে কেটে যাওয়ার পরে সে অবশ্যই ব্লাড বের হচ্ছে, সেজন্য কি হচ্ছে যে একটু ওয়েট হলো, সেজন্য প্লাটিলেটটা এসে কি হলো এখানে লেগে গেল আঠার মতো। এটাকে বলা হয় অ্যাডহেসিভনেস। অ্যাডহেসিভনেসটা হচ্ছে যখনই কোনো জায়গায় আমাদের এই ব্লাড ভেসেলটা কেটে যাবে, তো ওইখান থেকে অবশ্যই ব্লাড বের হবে, ব্লাড বের হলে কি হবে সেই জায়গায় ভিজে যাবে, তো ওইখানে এসে প্লাটিলেটটা অ্যাক্টিভেটেড হবে এবং অ্যাক্টিভেটেড হয়ে স্টিক টু দ্য সারফেস, ওই সারফেসে স্টিক মানে আঠার মতো লেগে যাবে। তো এই যে লেগে গেল আঠার মতো, এটাকে বলা হয় অ্যাক্টিভেটেড হওয়া এবং লেগে যাবে, এটাকে বলা হয় অ্যাডহেসিভনেস। এবং এটা কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এর মধ্যে হচ্ছে কি কোলাজেন, থ্রোম্বিন, এডিপি অ্যাডেনোসিন ট্রাইফসফেট, থ্রোম্বোএক্সিন A2 আর ক্যালসিয়াম আয়ন। যেমন এই যে এই ছবিতে আমরা দেখি, এই যে এখানে এই একটা ব্লাড ভেসেল, সেটা কোনো কারণে কেটে গেল বা ইনজুর্ড হলো, তাহলে এখান থেকে কি হবে যে এখান থেকে ব্লাড বের হবে, তার মানে জায়গাটা ওয়াইট হয়ে গেল। তো ওয়াইট হয়ে যাওয়ার কারণে কি হলো যে এখান থেকে ওয়াইট হয়ে যাওয়ার কারণে এখান থেকে কি হবে যে এই অ্যাক্টিভেটটা প্লাটিলেটটা অ্যাক্টিভেটেড হবে এবং এখানে সে লেগে যাবে। এই যে এই প্রক্রিয়াটাকে বলা হয় অ্যাডহেসিভনেস। মানে প্লাটিলেটের একটা প্রক্রিয়া মানে অ্যাক্টিভেটেড হওয়া এবং যেই জায়গার কারণে বা যেই জায়গায় অ্যাক্টিভেটেড হচ্ছে বা লেগে যাচ্ছে
ওইটাকে বলা হয় অ্যাডহেসিভনেস। তার পরবর্তী প্রপার্টিস হচ্ছে কি এগ্রিগেশন। 2 নম্বর প্রপার্টিস হচ্ছে কি এগ্রিগেশন। এটা হচ্ছে প্রপার্টি টু স্টিক টু ইচ আদার, মানে একটা প্লাটিলেট আরেকটা প্লাটিলেটের সাথে লেগে যায়, সেটাকে বলা হচ্ছে এগ্রিগেশন। মানে একটা প্লাটিলেট আর একটা প্লাটিলেটের সাথে একত্রে লেগে গেল, স্টিক টু ইচ আদার, সেটাকে বলা এগ্রিগেশন। এটার জন্য কিছু কিছু ফ্যাক্টর রেসপন্সিবল। এর মধ্যে আছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, থ্রম্বোক্সিন 2। আর এটা হচ্ছে অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশন মানে হচ্ছে ওই যেটাকে জমে যাওয়া, মানে একদম প্লট করে ফেলা। প্রপার্টি অফ ক্র্যাম্পিং টুগেদার অফ প্লাটিলেট ইজ ডিউ টু প্লাটিলেট অ্যাগ্লুটিনেন্স, মানে একদম প্লাটিলেট গুলো একদম জমে যায়, যে জমে গেল সেই প্রপার্টিটা বলা হয় অ্যাগ্লুটিনেশন। যে প্লাটিলেটের ফাংশন কি কি? প্রথম হচ্ছে রোল ইন হেমোস্টেসিস। এখন হেমোস্টেসিস কি? হেমোস্টেসিস হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে মানে অবিরত ব্লাড বের হচ্ছে, সেটাকে বলে হেমোস্টেসিস। এই হেমোস্টেসিসে কি করে প্লাটিলেট কি করে? প্রথমে ভ্যাসোকনস্ট্রিকশন করে, মানে যে ব্লাড ভেসেল থেকে ব্লাডটা বের হচ্ছে সেটাকে কনস্ট্রিক্ট মানে সংকুচিত করে দেয়। আর কি করে? যে এখানে প্লাটিলেটের প্রপার্টি আছে, যে ক্লটে অ্যাগ্লুটিনেশন আছে, অ্যাডহেসিভনেস আছে। তো প্রথমে অ্যাডহেসিভনেস হলো, অ্যাডহেসিভনেস প্রপার্টির মাধ্যমে সে অ্যাক্টিভেটেড হলো এবং ওই জায়গায় লেগে গেল। তারপরে আছে কি অ্যাগ্লুটিনেশন, সেই অ্যাগ্লুটিনেশন গুলো জমে গেল, জমে ক্লট হয়ে গেল, যাতে করে ব্লাড ভেসেল থেকে ব্লাড মানে ওরাটা বন্ধ হয়। এটা হচ্ছে রোল ইন হেমোস্টেসিস। মানে যখন কোনো জায়গায় আমাদের ব্লাড ভেসেল কেটে গেল, তখন প্রথমে কি হবে? যে প্লাটিলেটের একটা প্রপার্টিস অ্যাডহেসিভনেস, সেই অ্যাডহেসিভনেস প্রপার্টিস থাকার কারণে সে এখানে অ্যাক্টিভেটেড হলো এবং স্টিক হলো, ওই জায়গায় লেগে গেল। লেগে যাওয়ার পরে আরেকটা প্রপার্টিস কি অ্যাগ্লুটিনেশন, যে সে এরকম একত্রে জমে যেতে পারে, মানে একত্রে লেগে একদম জমে যেতে পারে। তো একদম লেগে জমে গেল, তাহলে কি হলো? ওই ভেসেলের জায়গাটা বন্ধ হয়ে গেল টেম্পোরারি। এটা কিন্তু পার্মানেন্ট না, টেম্পোরারি প্রাথমিকভাবে ইমিডিয়েটলি বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ফাংশন রোল ইন হেমোস্টেসিসে। তারপর হচ্ছে রোল ইন ক্লট ফরমেশন। তার পরবর্তীতে কি হবে? সে জায়গায় ক্লট ফরমেশন হবে। ক্লট মানে কি? এরকম যে জায়গাটা আস্তে 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 বন্ধ হয়ে যাবে, ক্লটিং হবে। তারপর হচ্ছে কি রোল ইন ক্লট রিট্রাকশন। ক্লট রিট্রাকশন মানে হচ্ছে কি একদম ক্লট করে ফেলবে, একদম জায়গাটা একদম বন্ধ করে ফেলবে। আর লাস্টে হচ্ছে কি রোল ইন রিপেয়ার অফ ইনজুর্ড ব্লাড ভেসেল, এবং সর্বশেষ ওই ইনজুরি যে হলো ব্লাড ভেসেল সেটাকে রিপেয়ার করে ফেলবে। আচ্ছা, এরপরে রোল ইন ডিফেন্স মেকানিজম। এবার ডিফেন্স মেকানিজমে সে কি কাজ করে? যেহেতু তার একটা প্রপার্টিস হচ্ছে অ্যাগ্লুটিনেশন, সে অনেকগুলো একত্রে লেগে যেতে পারে এবং স্টিকি, তার মধ্যে আঠালো ভাব আছে। তো সেই জন্য অনেক সময় দেখা গেছে যে একটা ভাইরাস ব্যাকটেরিয়া একটা শরীরে ঢুকলো, ঢুকার পরে সে প্লাটিলেটের মধ্যে সে মানে লেগে গেল। তাহলে রোল ইন ডিফেন্সে কি বললাম? যে যেহেতু প্লাটিলেটের একটা প্রপার্টিস হচ্ছে অ্যাগ্লুটিনেশন, মানে সে জমে যেতে পারে, মানে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। তো একটার সাথে আরেকটা অনেকগুলো প্লাটিলেট একত্রিত হয়ে একটা দলা পাকিয়ে ফেললো। তো এই দলার মধ্যে কি হলো? যেহেতু স্টিক মানে আঠালো আঠালো ভাব আছে, তো এক বাইরে থেকে একটা ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকলো, ঢোকার পরে কি হলো? তার শরীরে লেগে গেল। তো লেগে গেলে ওই ব্যাকটেরিয়া এখানে আটকে গেল। তখন আটকে যাওয়ার পরে আমাদের শরীরের যে নিউট্রোফিল ম্যাক্রোফেজ তারা তাকে সহজে ধ্বংস করতে পারে। আরটা হচ্ছে কি ট্রান্সপোর্ট এন্ড স্টোরেজ ফাংশন। ট্রান্সপোর্ট এন্ড স্টোরেজ ফাংশনের মধ্যে প্লাটিলেটের মধ্যে কিছু কিছু মানে পদার্থ থাকে, কেমিক্যাল, যেটাকে বলা হয় 5-HT, মানে 5 হিস্টামিন। ওই হিস্টামিনটা কি করে? যে ওই যে ব্লাড ভেসেল ছিল, ব্লাড ভেসেল যে রিপেয়ার করতেছিল, ওই জায়গাতে তারা বিভিন্ন প্রকার কিছু ট্রান্সপোর্ট করতে পারে, যেটা ব্লাড ভেসেলের জন্য রিপেয়ারের জন্য প্রয়োজন, এবং স্টোরেজও করতে পারে। কি যে নর্মাল কাউন্ট, যে একটা প্লাটিলেটের আমাদের শরীরে কতটুকু থাকলে নর্মাল? 1.5 লক্ষ থেকে 4 লাখ পার মিলি ঘন মিলিলিটার অফ ব্লাড, মানে 1.5 লাখ থেকে 4 লাখ থাকে, এটা হচ্ছে নর্মাল। এবার দেখি যে কিছু ভেরিয়েশন আছে, যে আমাদের প্লাটিলেটের কাউন্ট আমরা দেখলাম 1.5 লাখ থেকে 4 লাখ, সেটা কখন বাড়বে কখন কমবে। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল ভেরিয়েশন, যেটা ফিজিওলজিক্যাল কজ, আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল ভেরিয়েশন। তাহলে প্রথমে আমরা ফিজিওলজিক্যাল ভেরিয়েশনটা দেখি। এইজ লেস ইন ইনফ্যান্ট, যারা বাচ্চা তাদের মানে বয়স কম, ইনফ্যান্টটা একটু কম থাকে, কিন্তু যখন 3 মান্থ এজ হয় তখন অ্যাডাল্ট লেভেলে চলে আসে। আর এটা হচ্ছে সেক্সের মধ্যে তেমন কোনো ডিফারেন্ট থাকে না, কিন্তু মানে মহিলাদের ডিউরিং মানে ওমেনদের ডিউরিং মেনস্ট্রুয়েশন রিডিউস ইন ফিমেল, মানে মেনস্ট্রুয়েশনে তাদের একটু কমে যায়, যেহেতু তাদের মেনস্ট্রুয়েশনে অনেক ব্লাড লস হয়, সেজন্য একটু কমে যেতে পারে। মানে খাওয়ার পরে ইনক্রিজ আফটার মিল, খাওয়ার পরে বাড়তে পারে। মাসকুলার এক্সারসাইজ, অনেক কোন এক্সারসাইজ করলে বাড়তে পারে। হাই অ্যালটিটিউড মানে অনেক উঁচু জায়গাতে উঠলে বাড়তে পারে। এগুলো হচ্ছে সব নর্মাল কন্ডিশনে একটু ভালো কমলো।
কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা তখনই যখন কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশনের কারণে আমাদের শরীরে প্লাটিলেট বেড়ে যাবে বা কমে যাবে। এবার এটা আমরা দেখি। প্রথম হচ্ছে একটা হচ্ছে থ্রোম্বোসাইটোসিস। এটা হচ্ছে ফিজিওলজিক্যাল ভেরিয়েশন, যে প্লাটিলেটটা যে বেড়ে যাচ্ছে এটার ফিজিওলজিক্যাল কি কজ থাকতে পারে বা কি ভেরিয়েশন থাকতে পারে। একটা হচ্ছে থ্রোম্বোসাইটোসিস। থ্রোম্বোসাইট মানে প্লাটিলেট, আর সিস মানে থ্রোম্বোসাইটোসিস। থ্রোম্বোসাইট মানে হচ্ছে প্লাটিলেট, সিস মানে হচ্ছে বেড়ে যাওয়া। তাহলে কি হবে? ইনক্রিজ ইন কাউন্ট মোর দেন 4,50,000, 4,50,000 পার কিউবিক মিলিমিটার থেকে বেড়ে যাবে, সেটাকে বলা হয় থ্রোম্বোসাইটোসিস। মানে প্লাটিলেট কাউন্ট বেড়ে গেল, এটাকে থ্রোম্বোসাইটোসিস বলা হয়। এটা কেন বাড়তে পারে? কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে আফটার স্প্লিনেক্টমি। স্প্লিনেক্টমি মানে হচ্ছে স্প্লিনে কোনো সার্জারি করা, মানে স্প্লিন আছে যেটা আমাদের, এটাকে সার্জারি করা হলো বা সার্জারি করে একদম কেটে ফেলে দেওয়া হলো, এটার কারণে বাড়তে পারে। কেন বাড়তে পারে? এটার পিছনে কারণটা কি? আমরা আগেই বলে আসছিলাম যে আমাদের শরীরের সমস্ত ব্লাড সেলের কবরস্থান হচ্ছে স্প্লিন। এখন যদি কবরস্থানই না থাকে, ওই যে সেলগুলো যে তৈরি হচ্ছে আমাদের শরীরে, ওই সেলগুলোকে ড্যাশটা করার জন্য কোনো জায়গা নাই, মানে ড্যাশটা করতে পারছে না। সেই জন্য দেখা গেছে ব্লাডের মধ্যে স্প্লিনে যেহেতু নষ্ট হচ্ছে, সবগুলা ধ্বংস হচ্ছে, ধ্বংসস্থানই নাই, ওখানে সমস্যা, তাহলে কি প্লাটিলেট কাউন্ট বেড়ে যেতে পারে। আরেকটা হচ্ছে আফটার হ্যামোরেজ, সিভিয়ার ইনজুরি, মেজর অপারেশন এন্ড পার্ট্রিশন। তাহলে হ্যামোরেজ মানে আমার ইন্টারনাল ব্লিডিং হলো, ওই ব্লিডিংটাকে বন্ধ করার জন্য আমাদের শরীর ক্রমাগত প্লাটিলেট তৈরি করতেছে। আর সিভিয়ার কোনো ইনজুরি হলো বা মেজর একটা বড় অপারেশন হলো যেখানে প্রচুর পরিমাণে ব্লাড যাচ্ছে, তো ব্লাড লস হচ্ছে, ওই ব্লাড লসটাকে বন্ধ করার জন্য প্লাটিলেট বেড়ে যেতে পারে। আর একটা পার্ট্রিশন মানে হচ্ছে যেটা হচ্ছে একটা প্রসব, মানে প্রসবের পরবর্তী সময়কে বলা হয়। আরেকটা ডিজিজ কন্ডিশন হচ্ছে, এটা হচ্ছে মাইলোপ্রোফাইলেটিভ ডিসঅর্ডার। এটাকে সহজ ভাষায় বলতে গেলে একটা ক্যান্সারের কন্ডিশন বলা যেতে পারে। যে আমরা বলে আসছিলাম যে সবগুলো আমাদের ব্লাড সেল স্টেম সেল থেকে তৈরি হয়। এখন ওই স্টেম সেলে যদি কোনো সমস্যা থাকে, যেখান থেকে তৈরি হচ্ছে, ওইখানে যদি কোনো সমস্যা থাকে, ওই কারণে প্লাটিলেট কমে যেতে পারে, এবং ওটাকে বলা হয় মাইলোপ্রোফাইলেটিভ ডিসঅর্ডার। যেমন বলতেছিলাম যে এই মাইলোপ্রোফাইলেটিভ ডিসঅর্ডারটা হচ্ছে যে ওই যে আমাদের স্টেম সেল থেকে তো এই সব সেলগুলো তৈরি হচ্ছে, স্টেম সেলে যদি কোনো সমস্যা থাকে, যে কারণে আমাদের প্লাটিলেট কাউন্টটা বেড়ে যাচ্ছে। যেমন সিএমএল একটা কন্ডিশন যে জায়গা থেকে ওই লিউকোমিয়া হয়, মানে আমাদের ডব্লিউবিসি ক্যান্সার, যেটাকে সিএলএম বলা হয়। আর হচ্ছে পলিসাইথেমিয়া, যে আমাদের ওই ব্লাডের আরবিসি কাউন্টটা বেড়ে গেল। মানে সোজা কথা হচ্ছে আমাদের স্টেম সেলের যদি কোনো সমস্যা থাকে তাহলে এই থ্রোম্বোসাইটোসিস হতে পারে। হচ্ছে থ্রোম্বোসাইটোপিনিয়া। এই সাইটোপিনিয়া থাকলে মানে পিনিয়া মানে কমে যায়, আর তাহলে থ্রোম্বোসাইট মানে প্লাটিলেট, পিনিয়া মানে কম, তার মানে কমে যাবে নরমাল লেভেল থেকে। ডিক্রিজিং কাউন্ট লেস দেন 1.5 লাখ পার মাইক্রোলিটার। এটার জন্য কি হতে পারে? বোন মেরো ডিপ্রেশনের কারণে হতে পারে, অ্যাকিউট লিউকেমিয়ার কারণে হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে। এখন বোন মেরো ডিপ্রেশন, ওই যে আবার একটি কথা, যে বোন মেরো থেকে আমাদের যে বোন মেরোর পার্ট ছিল, যে একটা স্পঞ্জি পার্ট একটা কমপ্লেক্স, যেটা বলতেছিলাম যে থ্রোম্বোসাইটোপিনিয়া, এটা কেন হয়? যে বোন মেরো ডিপ্রেশন, মানে আমাদের যে বোন মেরো, আমরা বোনের ক্লাসে পড়েছিলাম যে কমপ্লেক্স পার্ট, স্পঞ্জি পার্ট থেকে আমাদের এই সেলগুলো তৈরি হচ্ছে, স্পঞ্জি পার্টে কোনো সমস্যা থাকলে থ্রোম্বোসাইটোপিনিয়া হতে পারে। আর এটা হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া, মানে হঠাৎ করে লিউকেমিয়া মানে হচ্ছে ব্লাড ক্যান্সার হলো, অ্যাকিউট লিউকেমিয়ার কারণে থ্রোম্বোসাইটোপিনিয়া হতে পারে। ইনফেকশনের কারণে হতে পারে, যখন ইনফেকশন জমে গেল সেই কারণে আমাদের এই প্লাটিলেট কাউন্টটা কমে যেতে পারে। আর হচ্ছে টক্সিমিয়া। টক্সিমিয়া মানে মিয়া মানে হচ্ছে ব্লাড, আর টক্সি মানে হচ্ছে টক্সিন, মানে ব্লাডে, মানে আমাদের শরীরে ব্লাডের মধ্যে একটা টক্সিন ঢুকলো, যে কারণে আমাদের প্লাটিলেট কাউন্ট কমে যেতে পারে। আর হচ্ছে সেপ্টিসেমিয়া, এইখানে মিয়া মানে ব্লাড, আর সেপ্টি মানে হচ্ছে সারা শরীরে ছড়াই পড়লো, যে কোনো একটা টক্সিন বা যে কোনো একটা মানে ভাইরাস ব্যাকটেরিয়া শরীরে ঢুকে পুরো শরীর ব্লাডে ছড়াই গেল, সেই জন্য আমাদের এই প্লাটিলেট কাউন্ট কমে যেতে পারে। ইউরিনিয়া, মিয়া মানে ব্লাড, আর ইউরিন মানে হচ্ছে ইউরিয়া, ইউরো মানে হচ্ছে ইউরিয়া। ব্লাডে যদি অতিরিক্ত মাত্রায় ইউরিক অ্যাসিড থাকে তাহলে অনেক সময় প্লাটিলেট কাউন্ট কমে যেতে পারে। এবার আমার লাস্ট স্লাইড। এখন আমরা দেখি লাইফ স্প্যান আর ফ্যাট। লাইফ স্প্যান কতদিন? 8 থেকে 12 দিন সে আমাদের শরীরে বাঁচতে পারে। আর ড্যাশরয় বাই টিস্যু ম্যাক্রোফেজ সিস্টেম অফ স্প্লিন, ওই যে আমাদের স্প্লিনের মধ্যে ম্যাক্রোফেজের মাধ্যমে সে ড্যাশরয় হচ্ছে। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।